ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। তুমি সব ভুলে যেতে পারো, আমি কিন্তু ভুলিনি, কোনোদিন ভুলবো না। আমি ওর মতো খারাপ মানুষ খুব কম দেখেছি। তো নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিবাদ হবে, আবার দিন শেষে এটা মিটেও যাবে। আমরা কিন্তু কেউ চাই না আমাদের কারণে তোমার সংসারে অশান্তি লাগুক। আর তুই চিন্তা করে দেখ যে আমি যদি প্রত্যেক দিন এরকম রিক্সায় করে স্কুলে যাতায়াত করতাম, তাহলে কত টাকা খরচ হতো। হ্যাঁ, আমার তো আগ্রহটা মানে হ্যাঁ, এটাই। এতক্ষণ পর তুমি আসল কথাটা বললে। তোমার আগ্রহটা বেশি, তুমি ছেলে মেয়েদের ঘাড়ে চাপাতে চাচ্ছ। তো তুমি যাও না, আমি তো বললাম তুমি যাও, তোমার ভাইকে খবর পাঠাও, উনি এসে নিয়ে যাক। আমি একা কি করে যাবো বললাম না, মানে তুমি তো আর মানে এটা তো স্বাভাবিক যে আমার তাদের জন্য প্রাণ কাঁদবে, কিন্তু আর লাবণ্য, ও যে জেদ ধরে বসে আছে, সেটা কি হবে? ওটা ইয়ে কি? ইমতিয়াজ ম্যানেজ করে নেবে। আমি কি বলবো, কি না কি শুনতে হয় একমাত্র আল্লাহ জানে। ম্যানেজ করে নেবে। বাসার মধ্যে অশান্তি অশান্তি। লাবণ্য, মানে আমাদের ফ্যামিলি সেন্টিমেন্টের বিষয় তো, কিন্তু আমরা যদি বাড়িতে যেতে পারি, ধরো ওখানে তো বেশ কিছু জমি জমা আছে, কিন্তু মানে দেখার কেউ নেই। ওই জমিটা যদি আমরা বিক্রি করতে পারি না, ওখান থেকে কিন্তু একটা ফ্ল্যাট করা পসিবল, বুঝছো? আর এই বাসায় আর কতদিন থাকবো বলো? একটা ফ্ল্যাটে থাকবো না আমরা পরে? কি লাবণ্য? তোমার এসব ফালতু ইমোশনাল কথা আমার কোনো ইন্টারেস্ট নেই। সেদিন তোমার চাচা আসলো, কি নাম, জামাল চাচা না কি চাচা? আমি তো রান্নাঘরে কাজ করছি, হঠাৎ করে শুনি যে এরকম তোমার চাচা। আমি ভাবছি কে নাকি আসলো। আমাকে কেউ একজন তার সাথে পরিচয় করায় দেওয়ার প্রয়োজনও মনে করে নাই। কি বলো, চাচার সাথে তোমার দেখা হয়নি? এটা তো ঠিক করে নাই, মানে এটা কেন হলো? আচ্ছা, তুমিও তো মনে হয় দিন বাইরে ছিল, হয়তো বা বলতে ভুলে গেছে। আচ্ছা শোনো, আগামী পরশু দিন চলো আমরা দাদা বাড়ি থেকে ঘুরে আসি, খুব মজা হবে। তো তোমার দাদাবাড়ি যেতে নিশ্চয়ই খোকন আর জাপানের কোনো আপত্তি নেই, তাই না? না, ওরা তো রাজি হয়ে গেছে। ভাগ্য ভালো যে ওরা রাজি হয়েছে। আমি তো ভাবছিলাম যে এই ট্রিপটা হবেই না। এই ট্রিপ নিয়ে কত জল্পনা কল্পনা, পিকনিক, এই সেই হচ্ছিলই তো না। এখন সবাই রাজি, সব প্রবলেম সলভ। এখন শুধু প্রবলেম আমি। দেখো, এই বাসার সবাই সব কিছুতে খুব ভালো, কিন্তু যখনই আমার প্রসঙ্গ আসে
তখনই সবাই কি যেন একটা প্রবলেম শুরু করে দেয়। বুঝছো? আচ্ছা মানে তুমি এভাবে কথা বলছো কেন? দেখো জিনিসটা মানে সবাই মিলে যদি যাই আমরা, বুঝতেছ তো কত মজা হবে, মানে সবাই মিলে গেলে এটা একটা বড় বিষয় না? অবশ্যই সবাই মিলে গেলে একটা বড় বিষয়, কিন্তু ইমতিয়াজ তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি আসলে আমার মামার বাড়িতে যেতে চেয়েছিলাম, সেটা হচ্ছে না বিকজ তোমরা চাও না। সো এখন তোমরা চাচ্ছ দাদা বাড়ি যেতে, এখন আমি যাবো না দাদা বাড়িতে। তুমি কি ভাবছো যে আমি বুঝতে পারছি না তুমি আমাকে কি বলার চেষ্টা করছো? তুমি যে আমাকে কনভিন্স করার ট্রাই করছো সেটা বুঝতে পারছি না? আমি খুব ভালো করে বুঝেছি, কিন্তু আমি দাদা বাড়িতে যাবো না। তোমাদের যেমন নিজের কথা ইচ্ছের দাম আছে, আমারও তো আমার একটা নিজস্বতা আছে, আমারও ইচ্ছের দাম আছে। সো আমি যাবো না, তোমরা সবাই যাও। আমরা তো যাবো মামার বাড়িতে, মানে দাদা বাড়ি থেকে আগে ঘুরে আসি। লাবণ্য প্লিজ তুমি রাজি হয়ে যাও প্লিজ। না ইমতিয়াজ, আমি যাবো না বলেছি, যাবো না মানে আমি যাবো না। লাবণ্য তুমি যা মন চাই করো, আমার সাথে যা মন চাই করো, কিন্তু তাও প্লিজ ট্রিপে চলো। এরকম স্বার্থপর কিভাবে হও? মানে আমার পুরো ব্যাপারটাই মানে দেখতেছো না এরকম একটা ব্যাপার কিভাবে করো? আনসিন করো কিভাবে? ইমতিয়াজ, লাবণ্য, খেতে আসো। খোকন, হ্যাঁ মা আসে। খেতে আয়। আর এই যে বুনবুনকে নিয়ে জাপানিটা বাইরে গেল, বলো কখন ফিরবে কে জানে। আশ্চর্য। এই রাতের বেলা বাইরে যাওয়াটা না আমি একদম পছন্দ করি না। অদ্ভুত। বসো মা, তুমি বসো। বসে যাবো? আপনি বসবেন না? না না, জাপানি বাইরে না, ও আসো, বসো, আমি বেরোচ্ছি। আচ্ছা আমি দিচ্ছি। মা যাকে বসছি। কিন্তু জি ইয়ে কিরে তোর মানে তোকে খুব মানে অসুস্থ দেখাচ্ছে, শরীর ঠিক আছে তো তোর? না বাবা ঠিক আছে, আমি আপনার শরীর ঠিক আছে তো? আমি তো বেশ কয়েকদিন হয়ে গেল আপনার একদম খোঁজ খবর নিতে পারিনি, মানে একটু কাজের চাপ ছিল। কাজের চাপ তো নিতেই হবে, এখনই তো সময়, এই বয়সে তো নিজেকে মেলে ধরবার সময়, যত চাপ না যায় এখনই নিতে হবে। হ্যাঁ কি রে ইমতিয়াজ, কিছু বলবি? না মা, আর কিছু না। বৌমা কিছু বলবে? না না, কি বলবো আমি। মা আপনি খাবেন না? ও ভালো কথা, তোদের সবার সাথে আমার একটু বিষয় নিয়ে আলোচনা করার দরকার আছে। আগে খেয়ে নাও, তারপর আমি চা দিই, তখন আলোচনা করো। আরে কি বলো, খাবার টেবিলই তো হচ্ছে একটা পরিবারের মোক্ষম আলোচনার জায়গা। এখানে সবাই একত্রিত থাকে, সবার মুড খুব ভালো থাকে। কি বলিস? আমাদের বাসার খাবার টেবিলে আলোচনাটা খুব সুখকর হয় না, একটা পর্যায়ে সবাই না খেয়ে টেবিল থেকে চলে যায়। সেজন্যই বলছিলাম আগে খেয়ে নাও, তারপর আলোচনা। আহা মা, তুমি মানে মাঝে মাঝে কি সব কথা বলো না? তা আমরা টেবিলে বসে কি আমরা আলোচনা করতে পারবো না? আলোচনা না করলে তো আমরা ভুলগুলো বুঝবো কিভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঠিক, আমি শুধু বেঠিক। আরে বাবা, আমি কি তাই বললাম নাকি? আমি তো বলছি যে যাই হোক, শোন কিন্তু আমাকে তো রিটায়ারমেন্টে যেতে হচ্ছে। স্কুলে সবাই মিলে একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করছে, তো আমিও ভাবলাম যে বিদায়টা এভাবে তো নেওয়া যেতেই পারে, আমি নেই, কি বলিস? আরে এটা তো ভালো করেছো দাদা, আমরাও সবাই যেতে পারলাম আপনার বিদায় অনুষ্ঠানে। কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সবাইকে যেতে বলেছেও। এদিকে মুশকিল হয়েছে কি, তোর ওই পঙ্কজবাবুর সাথে কথা বলে যেটা দেখলাম, আমার প্রভিডেন্ট ফান্ড, পেনশন, এই সমস্ত মিলে আর আগের লোন টোন যা ছিল ওগুলো অ্যাডজাস্ট করে যে টাকা পাওয়া যাবে তাতে হিসাব করে 20,000 টাকার উপরে বোধহয় আমার হাতে থাকবে না। কি বলেন বাবা, মাত্র 20,000 টাকা?
তাহলে তো অবস্থা খুবই খারাপ। মানে আব্বা মা, মানে এত কম টাকা, আপনার না চাকরি বেতন থেকে সবসময় যে টাকা কেটে দিত প্রভিডেন্ট ফান্ডের থেকে, মানে এখনো ওই লোনের টাকা শোধ হয়নি? আর কেটে তো নিয়েছেই প্রতি মাসে, কিন্তু লোন তো আর আমি একবার নিইনি। লোন নিয়েছি, আবার শোধ করতে শুরু করেছি, আর মাঝখানে ওই ভুটানির বিয়েতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। তো এখন পঙ্কজবাবু হিসাব করে যেটা বললেন যে লোনের বাকি আছে আর 50,000 টাকা, ওই টাকা যদি ফেরত দেওয়া যায় তাহলে সমস্ত নিয়মকানুন যেটা আছে সেগুলো হিসাব টিসাব করে, আর ওখানে 20,000 টাকা, মানে সব মিলে 70-80,000 টাকার মতো পাওয়া যাবে। এখন বাবা বলছিলাম কি যে ওই 50,000 টাকা যেটা লোনের বাকি রয়ে গেছে, ওটা কি তুই কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবি? বাবা যে কি বলেন, ইমতিয়াজ এত টাকা কোত্থেকে দেবে? হ্যাঁ তো ঠিকই তো আবার, লাবণ্য কথা তো ঠিকই আছে আসলে। না, 50,000 টাকা তো ম্যানেজ করা সম্ভব, সেটা সমস্যা না, কিন্তু আবার এই সময়ে এতগুলো টাকা জোগাড় করা মানে আমার কাছে খুব একটা ওয়াইজ মনে হচ্ছে না। তার থেকে আপনি ভালোই ভালোই ওখান থেকে ফেয়ার অনুষ্ঠানটা পালন করলেন, করে সুন্দর বিদায় নিয়ে আপনি চলে আসেন, তারপর বাকিটা আমি দেখবো না। ইমতিয়াজ, বাবা তোর আব্বা এতদিন ধরে চাকরি করলেন, তারপরে এই অবসরের পরে হাতে যদি কিছু টাকা না থাকে তাহলে বিষয়টা কেমন না? একটু তো চিন্তারও বিষয়। তুই আরেকটা বার একটু ভেবে দেখ। এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সেটা আমাদের আগেই বোঝা উচিত ছিল, একটু হিসাব করে চললেই হতো। তাছাড়া এখন তো আমাদের ফ্যামিলিও বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যে বোন স্কুলে যাওয়া শুরু করবে, খরচ তো বাড়বেই। আমি বুঝলাম না এখানে মা খারাপ কি বললো। আর তাছাড়া আব্বা ভাইয়ার সাথে কোনো একটা বিষয় শেয়ার করছে, ভাইয়া হেল্প করতে পারলে পারলো, না পারলে নাই। এখানে তোমার কথা বলার কি দরকার আছে সেটা আমি বুঝতে পারছি না। খোকন, এখানে আমি খারাপ ব্যবহারটা কোথায় কিভাবে করলাম? ইমতিয়াজ তুমি দেখছো তো, আমি বলেছিলাম না এই বাসায় আমার কোনো মতামত দেওয়ার কোনো সুযোগ নেই, আমি যাই বলি তাই দোষ। বৌমা, তুমি কেন এটাকে নেগেটিভ ভাবছো? দেখো, তোমার একটা মাত্র সন্তান বুনবুন, তাকে নিয়ে তুমি এত চিন্তিত, আর তোমার শ্বশুর 4টা ছেলে মেয়ে মানুষ করেছে, তাই না? তাদের সব চিন্তা তাকে নিতে হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সে তুলেছে এবং শোধ করেছে, এতদিন একটি বারের জন্য কাউকে বলেনি। আজকে কেন বলছে একটু ভেবে দেখো মা। হ্যাঁ, তোমাদের সমস্যা যে হচ্ছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এতদিন তো এত সমস্যা ছিল না। আমার মনে হয় সমস্ত সমস্যার মূল কারণ সব বিষয়ে নাক গলানোটা। খোকন, বিয়াদবের মতো কথা বলি সব সময়, কাজের বেলায় কাজের কোনো খবর নেই, খালি কথা বলার সময় বড় বড় কথা না। আব্বা আসলে এতগুলো টাকা এখন একসাথে মিলে দেওয়াটা আমার জন্য খুব একটা ফিজিবল হবে বলে মনে হচ্ছে না। মানে এই সময় এতগুলো টাকা দেওয়াটা কি ওয়াইজ হবে? আমার মনে হয় তাতে যেহেতু খুব একটা লাভ হচ্ছে না, আপনার কাছে ওই জাপান ওটা নিয়ে আপনি এখন গুছিয়ে ফেলেন। আর আমাদের এই খরচের মধ্যে তো আছে দুই, এক বাসা ভাড়া আর হচ্ছে বাজার খরচ। তো বাসা ভাড়াটা যেহেতু এখন দিতে পারছি, বাজারটা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ওনাদের সাথে কথা বলিও না। না, তুমি বুঝলেই না। ওনারা আমার কোনো কথাই নিতে পারে না। আমি যে এই বাসায় কিভাবে সারভাইভ করছি এটা শুধু আমিই জানি। এটা আমি এটা আর কাউকে বোঝাতে পারবো না। তোমারও প্রবলেম আছে। তোমার এত কথা বলা দরকার ছিল কি? মানে কোথায় কি বলতে হবে তুমি একটু বুঝে কথা বলবো না? মাঝে মাঝে তো একটু চুপ থেকে আমাকে সাপোর্ট দিতে পারো। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আমি তোমার সাপোর্টে কথা বললাম, এখন উল্টা তুমি আমাকে কথা শোনাচ্ছ? হায় রে পুরুষ মানুষ। মানে এই কথা আছে না যে উপকারের ঘাড়ে লাথি। আমি আর জীবনে কোনোদিন কাউকে হেল্প করবো না। তুমি কি এসব প্রবাদ প্রবচন শোনাচ্ছ তুমি আমাকে? তোমার এসব কথা বন্ধ করো তো। এমনিতে আমার ভালো লাগতেছে না। আমার তো খুব ভালো লাগতেছে। কোন শখে যে আমি এই বাসায় আসছিলাম আমি নিজেও জানি না। আসছো কেন? তুমি নিজেই তো তখন লাফাচ্ছিল। আমি তো বলছি যে আমার ফ্যামিলির কন্ডিশন কি। তখন বড় বড় গলায় বলছো যে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু এসে উদ্ধার করে ফেলবা। কি হচ্ছে এখন? এখন কি হচ্ছে? আমি কি ভাবছিলাম যে তোমার ফ্যামিলি এমন? আমি তো ভাবছিলাম আমি এসে সব ম্যানেজ করে ফেলতে পারবো। বাট এই যে তোমার জঙ্গল বাসাটা ছিল একটা, ওইটার যে একটু মানুষ বানাইছি, এটার জন্য একটু অ্যাপ্রিসিয়েট করতে পারো না? যে কথাগুলো বলো ওগুলোকে একটু ভেবে বলো, বুঝে বলো। হ্যাঁ, ভেবেই বলতেছি। যে অবস্থা আসছে মনে হয় না আর একসাথে থাকা আমাদের সম্ভব হবে। আর আব্বা আম্মার সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলা দরকার নেই। যা ভাবে ভাব, সময় মতো আমি সব ঠিক করবো। আমার বই গেছে আমি তোমার বাবা মার সাথে এগুলো নিয়ে কথা বলতে চাবো। আমার তো আর কোনো কাজ নেই। আমি এই বাসায় কারোর সাথে কোনো কথাই বলবো না। নিজের শান্তি নষ্ট করে অন্যের উপকার করার কোনো দরকার নেই আমার। কি ঝগড়াটা। আব্বা, হ্যাঁ বেরোচ্ছেন আপনি? হ্যাঁ, কিছু বলবি? জি আব্বা, ওই মানে পড়ালেখা তো প্রায় শেষের দিকে, পরীক্ষার তো শেষ হয়ে গেলেই শেষ। পরীক্ষা শেষ হয়ে গেলেই তো আর সাথে সাথে চাকরিটা পাবো না। আমি ভাবছিলাম দুই একটা টিউশনি যদি করতে পারতাম তাহলে এই হাত খরচের টাকাটা আর কি ম্যানেজ হয়ে যেত। সে ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা শেষ হলে তারপরেই তো এগুলো করা ভালো। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, পড়ালেখার কোনো ক্ষতি হবে না, আমি সব ম্যানেজ করে নেব। আর আপনার অনুমতিটা শুধু দরকার আমার। দেখ রে মা, এখন আমি যে অবস্থায় দাঁড়িয়েছি এখানে তোদেরকে কোনো কিছু বললে সেটা তোরা নিবি কিনা সেটাও তো জানি না। তবে আমি এইটুকু বুঝি যে একটা কাজ ভালোভাবে করা উচিত, তা না হলে দুটো কাজ একসঙ্গে শুরু করলে দুটোরই ক্ষতি হয়ে যেতে পারে। আব্বা, আমি বললাম তো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় আপনার সাথে আমি সেটা নিয়ে আলোচনা করে নেব প্রয়োজনে, ঠিক আছে? জাপানি, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে মা। ভালো ভালো পড়াশোনাটা ভালোভাবে শেষ কর, তাহলে ভালো চাকরি পাবি। দেখছিস না আমাদের ইমতিয়াজ কত ভালো চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। ওরকম দাঁড়ানো আমি চাই না আব্বা। যে দাঁড়ানোতে সংসারের কোনো কাজে আসে না ওভাবে আমি দাঁড়াতে চাই না আব্বা। আমি আপনাদের পাশে সারা জীবন থাকতে চাই। আপনাদের ছায়া আমার আর খোকনের ভীষণ প্রয়োজন। আপনারা দুজন ছাড়া আমরা বড় অসহায় আব্বা। ওভাবে বলতে হয় না রে মা, একদম না, একদম না। আরে আমি তো এতটা বোড়া হয়ে যাইনি, আমি তো দায়িত্ব নিতে পারবো, অসুবিধা নেই।
আর তোর মা খুব ভালো মানুষ, দেখবি সমস্ত কিছু সুন্দর করে ম্যানেজ করে ফেলেছে। যা যা, তুই যা, ক্যাম্পাসে যা, দেরি হয়ে যাবে। আব্বা আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না, আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না, আমি মনোযোগ দিয়ে পড়বো, সব কিছু হবে। যা যা, তুই যা যা যা। জাপানিটা কেমন বড় হয়ে গেছে, তাই না? ভালো ভালো। আরে বিআই সাহেব, কেমন আছেন? ভাই সাহেব, আপনি হঠাৎ এদিকে কোথা থেকে? এই সামনে একটা অফিসে গিয়েছিলাম ব্যবসার কাজে, হঠাৎ পথের মাঝে গাড়িটা নষ্ট হয়ে গেল, তাই ভাবলাম যে একটা ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যে গেলেন, আর তো কোনোদিন এলেন না বাসায়। কেন আসবো মশাই? দেখুন, আপনার বাড়িতে আসলে আমার কোনো লাভ আছে? কারোর সাথে সম্পর্ক রাখতে হলে একটা লাভ ক্ষতির হিসাব করতে হয়। দেখুন বিআই সাহেব, আপনারা ব্যবসায়ী মানুষ, আপনাদের সব কিছুতে লাভ ক্ষতির হিসাব করতে হয়, কিন্তু আমাদের পরিবারে তো এই লাভ ক্ষতির হিসাব করে সম্পর্ক টিকিয়ে রাখা হয় না, এটা আমরা করি না। দেখুন বিআই সাহেব, প্রতিটি মানুষই একটা আশাকাঙ্ক্ষা থেকে রিলেশন বিল্ড আপ করে। আমি বড় আশা করে আপনার মেয়েকে ছেলের বউ করেছিলাম, কিন্তু আমার সেই আশার গুড়ে বালি। কি মশাই, কি ভাবছেন? ভাবছি যে, আচ্ছা ভুটানি কি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করেছে? মানে ওর উপরে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন? আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, না বোঝার মতো কতটুকু ছোট মানুষ তো আপনার নন। আপনারা যথেষ্ট শিক্ষিত, ভদ্র, বুদ্ধিমান মানুষ। আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা ছাড়া কিছু বুঝি না। আমি আপনাদের কাছে যতটুকু আশা করেছিলাম তার শিক্ষিত আমি পাইনি। আসলে ওই ছিলাম কি, আমি তো দাদা বাড়ি গেছিলাম, ঘুরছি ফিরছি খাইছি, অনেক দিন আছিলাম। ওই খালামারে দেখি দেখি অনেকে একটু দেখবার আইছিলাম। আসেন আসেন আসেন, আপনার লেগে বয়া রয়েছি পান্সা যায়া। ফালতু কথা বললে না, এটা দিয়ে একটা জোরে বাড়ি দিবে, বুঝলি? ভয় পাই মানে কি, আমি বাঘটা ভালো। আর এতদিন পরেই বাড়িতে যাওয়ার প্ল্যানটা, এটা খুব একটা ঠিক হবে না, বুঝলি? হ্যাঁ, ভালো আছে ভালো আছে, ভুটানি তো ভালোই আছে, কিন্তু ওনার তো অনেক অভিযোগ আমাদের প্রতি।